সো আজকে আমাদের যে চতুর্থ ক্লাসের টপিক হচ্ছে হাউ a passive designer thinks in depth review and observation. সো একজন প্যাসিভ ডিজাইনার হওয়ার জন্য আপনাকে অবশ্যই প্যাসিভ ডিজাইনের প্রসিডিউর গুলো জানতে হবে। কেন প্যাসিভ ডিজাইনাররা কিভাবে চিন্তা করে, কেন চিন্তা করে, তাদের কি পয়েন্টগুলি কি কি, এবং তারা কোন ধরনের টপিকগুলিকে কভার করার চেষ্টা করে তার থিঙ্কিং এর মধ্যে। একজন আদর্শ প্যাসিভ ডিজাইনার হওয়ার জন্য আপনাকে কিভাবে চিন্তা করতে হবে। সো এই বিষয়গুলি আমি আজকে আপনাদের সামনে টুকি থেকে যতটুকু সম্ভব আমি তুলে ধরার চেষ্টা করব। সো প্যাসিভ ডিজাইনাররা কারা? প্যাসিভ ডিজাইনার হচ্ছে মূলত যারা টেমপ্লেট ডিজাইন করেন। প্যাসিভ ডিজাইনার তারাই যারা আপনার টেমপ্লেট ডিজাইনিং নিয়ে কাজ করে থাকেন। টেমপ্লেট ডিজাইন হলো কি, আপনি আপনার রিয়েল ইনফরমেশন, আপনি যে ধরনের টেমপ্লেট বা গ্রাফিক্যাল এলিমেন্টস বা ভেক্টর, যে ধরনের গ্রাফিক আর্টওয়ার্ক বলা হয়, সে এই ধরনের আর্টওয়ার্ক গুলি আমরা ব্যবহার করি মূলত হচ্ছে রিয়েল ওয়ার্ল্ড প্রজেক্টগুলিতে। যে কোনো আপনার এজেন্সি বলেন বা যে কোনো ধরনের বলেন, সো তারা আপনার রিয়েল ওয়ার্ল্ড প্রজেক্টের, সো রিয়েল ওয়ার্ল্ড প্রজেক্ট বা ক্লায়েন্টস তাদের কাজে লাগে। সো এই ক্লায়েন্টস গুলি আবার কারা? তারা দুই ভাবে কাজটাকে সম্পাদন করার চেষ্টা করে। একটা হচ্ছে তারা হায়ার প্রফেশনাল এজেন্সি or a team or a designer. সো তারা কি করে, রিয়েল ওয়ার্ল্ড প্রজেক্টগুলি কাজ করার জন্য ডিজাইনারদের যে কাজগুলি হয় তা ওই কাজগুলি করার জন্য মূলত তারা যে কোনো ধরনের প্রফেশনাল এজেন্সির কাছে যায় বা ডিজাইনারদের কাছে যায়। সো ওই ডিজাইনাররা কি করে, তারা হয়তোবা প্রজেক্টটার জন্য একদম কাস্টম মেড মানে স্ক্র্যাচ থেকে তৈরি করে, ডিজাইন ফ্রম স্ক্র্যাচ। তারা স্ক্র্যাচ থেকে একদম ডিজাইন করে, অথবা আরেকটা অপশন আছে, এটা বলা হয় টেমপ্লেট থেকে। সো টেমপ্লেট থেকে কাজ করাটা হচ্ছে তুলনামূলক খুব ইজি, এবং স্ক্র্যাচ থেকে ডিজাইন তৈরি করতে গেলে একটু শর্ত সাপেক্ষ হয়। যেমন আপনি দুই ধরনের একটা ব্র্যান্ড ম্যানুয়াল যদি একদম স্ক্র্যাচ থেকে করেন, তাহলে এটার ভ্যালু থাকবে ন্যূনতম আপনার ধরেন $1000 থেকে $20,000 হতে পারে। একটা ব্র্যান্ড ম্যানুয়ালের ভ্যালু হতে পারে $10,000 $1,000 থেকে $20,000 পর্যন্ত। যদি আপনি টেমপ্লেট থেকে নেন তাহলে আপনার কস্টিং কম পড়তেছে, ধরেন $100 থেকে $500। সো $100 থেকে $500 বলতে মানে আমি বিভিন্ন ভ্যারাইটিজ এর মার্কেট প্লেসের কথা বললাম। হয়তো বা গ্রাফিক রিভারে আপনি একটা ব্র্যান্ড ম্যানুয়াল $15 $20 পাচ্ছেন, সেটা না। অনেক টেমপ্লেট সাইট আছে তারা আরো বেশি প্রিমিয়াম চার্জ করে। তো কি হচ্ছে, আপনার গ্রাফিক্যাল দরকারটা কেন হচ্ছে? প্রমোশনের জন্য। গ্রাফিক ডিজাইন জবগুলি মূলত হচ্ছে রিয়েল ওয়ার্ল্ড প্রজেক্টের জন্য হয়। তার মধ্যে হচ্ছে তারা একজন ডিজাইনারকে বা এজেন্সিকে হায়ার করতে পারে, আর নতুবা তারা সরাসরি এরকম কি বলে টেমপ্লেট সেলিং ব্যবসা, মানে তারা সরাসরি এই প্রজেক্টটা করার জন্য এরকম ব্যবসায় চলে আসে। তো এই হচ্ছে ডায়াগ্রামটা দেখানোর আপনার মূলত আমার উদ্দেশ্য, যেন করে
আপনাদেরকে বুঝাতে পারি যে আমরা যখন কোনো ধরনের গ্রাফিক ডিজাইনের কাজ করি তখন মূলত হচ্ছে এটা একটা বাস্তবিক প্রজেক্টে চলে যায়। ওই প্রজেক্টটাকে আমরা দুই ধরনের ক্লায়েন্টকে দিয়ে কাজ করাই, হয়তো বা ডিজাইনের এজেন্সি যারা আছে তারা করে, আর নতুবা ক্লায়েন্ট নিজে, যারা হচ্ছে যে প্রজেক্টগুলি যারা করে থাকে একদম কোর কোর যে, যেমন একটা প্রতিষ্ঠান যেমন ধরেন দ্য ডেইলি সান বা ডেইলি সানের প্রতিষ্ঠান, তাদের হচ্ছে কাজ হচ্ছে ট্যাবলেট ম্যাগাজিন বের করা প্রতি মাসে। তো তারা তাদের আর্টিস্ট আছে, ওই আর্টিস্টকে দিয়ে তারা ট্যাবলেটটা বানায় ফেলবে, এবং তারা কি করবে, কোনো কিছু এক্সট্রা এলিমেন্ট লাগবে তারা সরাসরি টেমপ্লেট ডিজাইন থেকে একটা টেমপ্লেট নিয়ে নিবে, তারা কোনো এজেন্সির কাছে যাবে না। এখানে কি হতে পারে, আবার কিছু ক্লায়েন্ট আছে যারা চায় যে সরাসরি একজন ডিজাইনার বা এজেন্সি দিয়ে কাজ করে নিতে। তো ওই এজেন্সি তারাও আবার দুইভাবে কাজ করে, একটা হচ্ছে প্রজেক্টের ভ্যালুর উপর ডিপেন্ড করে, যদি সহজ এবং সস্তা প্রজেক্ট চায় তখন হচ্ছে তারা টেমপ্লেট ব্যবহার করে, এবং যদি মনে হয় যে না এক্সেপশনাল একদম ব্র্যান্ড নিউ কোনো ধরনের প্রজেক্ট চায় তখন তারা স্ক্র্যাচ থেকে কাজ করে। স্ক্র্যাচ থেকে কাজ করা মানে সেখানে অনেক ধরনের কেস স্টাডি রাখা। তো এই হচ্ছে আমাদের ওয়ার্কিং প্রসেসটা ডিজাইনের এলিমেন্ট নিয়ে। তা এখন আমরা কোন ধরনের সেক্টরটা ধরেছি, আমরা সেক্টরটা ধরেছি কোনটা, যেটা হচ্ছে আপনার সব থেকে বেশি এক্সক্লুসিভ, যেহেতু আমরা প্যাসিভ ডিজাইন করব। আচ্ছা, যেহেতু আমরা এখানে টেমপ্লেট ডিজাইন করব, তো টেমপ্লেট ডিজাইনের ডিজাইনাররা কিভাবে চিন্তা করে, তো শুধু একটা এখানে হচ্ছে কিছুটা কথাবার্তা যে আসলে একজন প্যাসিভ ডিজাইনার কিভাবে চিন্তা করে। সো প্যাসিভ ডিজাইনার হওয়ার জন্য আপনি যেভাবে চিন্তা করবেন তার মধ্যে যে মূলত যে ফাংশনালিটিটা হচ্ছে যে আমি যে টেমপ্লেটটা করব, হ্যাঁ আমি কেন করতেছি, আমার টার্গেটেড ইনকাম কত ইন 3 মান্থস। সো নেক্সট 3 মান্থসে আমি একটা টেমপ্লেট থেকে কি পরিমাণের ইনকাম করতে চাই এবং আমার টার্গেটটা কত। সো এটা হচ্ছে একটা কোর কি ফিচার যেটা বলা হয়। দ্বিতীয়ত হচ্ছে আমার টেমপ্লেটটা কি কোনো প্রবলেম সলভ করতেছে, is that solving any problem, যদি করে মানে এক্সপ্লেন করতে হবে যে আসলে কি প্রবলেমটা সলভ করতেছে। ওকে, 3 months, what is your expected revenue? এই ধরনের প্রশ্নগুলি যখন আপনি নিজের কাছে করবেন তখন আপনি বুঝতে পারবেন যে আসলে আপনার টেমপ্লেটটা কি বেস্ট সেলিং এ যাবে, টপ সেলিং এ থাকবে নাকি থাকবে না। সো এটা একটা প্রবলেম কি সলভ করতেছে কিনা সেটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। দ্বিতীয়ত হচ্ছে how gorgeous and easy is that? So আপনি আপনার যে টেমপ্লেটটা বানাচ্ছেন এটা কতটুকু সম্ভব গর্জিয়াস এন্ড ব্র্যান্ড রিলেটেড, গর্জিয়াস and brand related design. সো এই প্রশ্নটা এরকম যে আসলে আপনি যে টেমপ্লেটটা বানাচ্ছেন এটা টেমপ্লেটটা তো অবশ্যই একটা পার্টিকুলার নিশকে ধরে নিচ্ছেন যে আমি আমার এই টেমপ্লেটটা অমুক কোম্পানিদের জন্য করতেছি। তো ওই ব্র্যান্ডটা বা ওই কোম্পানিটা আপনার ওই কোম্পানিটা মানে কতগুলো ক্যাটাগরিকে ধরে, যেমন ধরেন আমি যদি ধরি বিজনেস লোগো, তাহলে দেখা যাবে যে এই বিজনেস লোগোর ভিতরে অনেক ধরনের বিজনেস আছে, যেমন কি আছে এজেন্সি, নিউজ, স্পোর্টস, তারপর হচ্ছে টেক, তারপর হচ্ছে অটোমোবাইল, তারপর তারপর হচ্ছে ট্রাভেল, তারপর তারপর হচ্ছে প্রমোশন, তারপর হচ্ছে ওয়েব হোস্টিং, তারপর হচ্ছে ই কমার্স। সো
আমি যখন বিজনেস নামটাকে টার্গেট করব তখন দেখা যাবে যে আমি মোটামুটি এটা ব্র্যান্ড রিলেটেড বলতে মানে অনেকগুলি ব্র্যান্ডকে আমি এটা কভার করতে পারতেছি শুধুমাত্র একটা পার্টিকুলার এলিমেন্টকে দিয়া। জাস্ট এই ক্যাটাগরিগুলো পাশে রাখলাম তবে আপনার সুবিধা হয় বুঝতে বা দেখে নিতে। তো এটা হচ্ছে যে আপনি কতগুলি ব্র্যান্ড নিচ্ছেন, তাহলে দেখা গেল যে যারা নিউজ এজেন্সি তারাও আপনার এই টেমপ্লেটটা যদি দেখে যে না কোনোভাবে আপনার হেল্পফুল হয় তখন আপনার এটা নিবে। অটোমোবাইল কোম্পানি তারাও যদি মনে করে যে এটা না হেল্পফুল তাহলে এই টেমপ্লেটটা কিনবে। সো তার মানে হচ্ছে আপনার এখানে টার্গেটেড অডিয়েন্সটা একটু বেশি। দ্বিতীয়ত হচ্ছে আহ, দ্বিতীয়ত হচ্ছে টেমপ্লেট ডিজাইনের ক্ষেত্রে অন্যতম আরেকটা বিষয় হচ্ছে যে প্রবলেম সলভ করতেছে কিনা, গর্জিয়াস কিনা, তারপরে ইনকাম প্রফিটেবল কিনা, তারপর হচ্ছে is there a all time trend product? তো এই প্রশ্নটা হচ্ছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট যে আসলে আপনি যে সেলেবল টেমপ্লেটটা বানানোর চেষ্টা করতেছেন, যে সেলেবল প্যাসিভ টেমপ্লেটটা বানানোর চেষ্টা করতেছেন, এই টেমপ্লেটটা কি বা এই টেমপ্লেটের যে প্রয়োজনীয়তাটা এটি কি আপনার সারা বছর থাকে না একটা পার্টিকুলার? যেমন ধরেন আপনি চিন্তা করেন যে ম্যারি ক্রিসমাস রিলেটেড কোনো ধরনের প্যাসিভ আইটেম বানাবেন, তার মানে এই প্রোডাক্টটা হচ্ছে শুধুমাত্র একটা পার্টিকুলার সময়ের জন্য, সেটা হচ্ছে জাস্ট উইন্টারের জন্য এবং ক্রিসমাসের যে সময়টা থাকে তখন। আপনি যদি স্পোর্টস রিলেটেড করেন তখন স্পোর্টস রিলেটেড যে কোনো স্পোর্টস ইভেন্টের সময় হবে। কিন্তু আপনি বিজনেস বলেন, নিউজ এজেন্সি বলেন বা হচ্ছে সিভি রিজম বলেন বা ব্র্যান্ড ম্যানুয়াল বলেন, এই ধরনের বিষয়গুলি এলিমেন্টগুলি সব থেকে বেশি যেটা হয় যে অনেক অনেক সময় পর্যন্ত এটা ট্রেন্ড থাকে। আপনি যদি ট্রেন্ডিং আইটেম দেখেন এবং রেগুলার ওই ধরনের আইটেমগুলি সম্পর্কে একটা আইডিয়া নেন তাহলে দেখা যাবে বিষয়গুলি আপনার ই থাকে। তার মানে আমি 12 মাসে যদি আমি সেল চাই তখন আমাকে ওইরকম ট্রেন্ডিং নিশ নিতে হবে যেটা হচ্ছে সবসময় একটা সেলেবল ট্রেন্ডের ভিতর থাকে। এটা একটা পয়েন্ট। আচ্ছা, সেখানে আপাতত আর কোনো এক্সট্রা নিচ্ছি না। তারপর হচ্ছে গুড প্রেজেন্টেশন, good good presentation with mockups, easy documentation and flexibility. ইজি ডকুমেন্টেশন এন্ড ফ্লেক্সিবিলিটি হচ্ছে যে আপনি আপনার প্রোডাক্টের সম্পর্কে খুব সুন্দর করে গোছানো কিছু কথাবার্তা লিখে ফ্লেক্সিবল হলো এই বিষয়টা। এবং আপনার আইটেমটা যদি মনে করেন লেটেস্ট অ্যাপ্লিকেশনও সাপোর্ট করে, এট দ্য সেম টাইম ওল্ডার জেনারেশনের যতটুকু সম্ভব একদম ন্যূনতম যে অ্যাপ্লিকেশন যেমন ইলাস্ট্রেটর করলে অন্তত যেন CS5 বা CS3 পর্যন্ত সাপোর্ট করে এবং টপ লেভেল পর্যন্ত CC2020 পর্যন্ত অ্যাপ্লিকেশন সাপোর্ট করে, বা ইনডিজাইন হলে CS4 এবং CC2020 পর্যন্ত সাপোর্ট করে। তো এই ধরনের ফ্লেক্সিবিলিটি দিলে আপনার বায়ারকে কোথায় কোন ধরনের অ্যাপ্লিকেশন তার লাইসেন্স করা কোনটা সেটা আমরা জানি না। আমি তাকে যত বেশি অপশন দিব তার যত বেশি ইজিনেসটা দিব সে তত বেশি আইটেমটা ব্যবহার করে মজা পাবে। তো এই হচ্ছে একটা টেমপ্লেট, গ্রেড টেমপ্লেট তৈরি করার জন্য যে ধরনের আপনার আইডিয়াগুলি ক্যারি করে নিতে হয় এটা। তো যাই হোক, তারপর যে বিষয়গুলি আবার ই করে যে আপনি কতগুলি মার্কেটের জন্য কভারেজটা নেবেন যদি চিন্তা করেন তাহলে হচ্ছে যে কতগুলি মার্কেট প্লেসের জন্য আপনি কভারেজটা নিতে চান এই বিষয়টা সব থেকে গুরুত্বপূর্ণ একটা অন্যতম একটা গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে এনভেটো লোগো। আপাতত আমরা এনভেটো লোগোটাই কপিরাইট করছি। কপি ইমেজ, ঠিক আছে। এটা হচ্ছে একটা, এটাকে আমরা যত সুবিধা হচ্ছে আমরা মাল্টিপল কালার করে রাখতে পারি। তারপর হচ্ছে টার্গেট আর কি কি থাকতে পারে, যেমন এনভেটো সম্ভাবনা হলো ক্রিয়েটিভ মার্কেট।
আপনি যেভাবে টার্গেট করবেন ওই ধরনের বিষয়গুলি আপনি মাথায় রাখতে হবে যে আমার আইটেমটা ওইরকম করে নিতে হবে, ফ্লেক্সিবল করে নিতে হবে যেন আমার আইটেমটাকে আমি খুব অনায়াসে আরো কয়েকটা মার্কেট প্লেসের জন্য কনভার্টেবল বানায় ফেলতে পারি। তো এই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। ক্রিয়েটিভ মার্কেটের জন্য the same time আচ্ছা ক্রিয়েটিভ মার্কেট হলো NV2 আসলো, ক্রিয়েটিভ মার্কেট আসলো, তারপর হচ্ছে আমার নেক্সট টার্গেট হচ্ছে কি আমি টেমপ্লেট যেহেতু করবো আমাদের টার্গেট হচ্ছে বড় বড় টেমপ্লেট নিয়ে কাজ করা। তো ওটার মধ্যে হচ্ছে এটসি শপটা হচ্ছে অন্যতম গুরুত্বপূর্ণ একটা মার্কেট প্লেস। আমরা প্যাসিভ টেমপ্লেট নিয়ে কাজ করবো যারা তাদের জন্য এটা, তো এটা সম্পর্কে জানা রাখা খুব বাধ্যতামূলক একটা কাজ, যদিও এটা খুব একটা হার্ডার টপিক। তো এটসি এবং এই টেমপ্লেট গুলি আমি বাকি কোথায় কোথায় দিব সেই সম্পর্কে আমাকে আরো জানতে হবে। টেমপ্লেটস মনস্টার টেমপ্লেট মনস্টার এটা লোগোটা দিতে পারলে ভালো হয়। তারপর ফাইনালি যে কথাটা হবে যে আপনার এই টেমপ্লেট গুলি আর কোথায় দিবেন ওটার উপর বেস করে আপনি টার্গেট নিতে হবে আপনি কিভাবে সাজাবেন ফাইলটা। তো এই জন্য আমাদের এগুলো একটা গুরুত্বপূর্ণ একটা অংশ আমি দিচ্ছি। মোটামুটি তো এর জন্য আমাদের আলাদা আলাদা করে ফাইল অ্যারেঞ্জমেন্ট করতে হবে না। তো এটি হচ্ছে যে আসলে আপনি যখন একটা টেমপ্লেট ডিজাইন করবেন আপনি এখান থেকে একটা বিল্ড আপ করে নেবেন যে আপনি কোন ধরনের আইটেমের জন্য কি ধরনের ফাইল অ্যারেঞ্জমেন্ট করবেন। যেমন গ্রাফিক কিপার এক ধরনের ফাইল অ্যারেঞ্জমেন্ট করতে পারে, ক্রিয়েটিভ মার্কেট আবার অন্য ধরনের করতে পারে, এসি আবার অন্যরকম করতে পারে, টেমপ্লেট মনস্টার অন্যরকম করতে পারে। সেই বিষয়গুলি আপনাকে জানতে হবে, জানার পর আপনি এরকম একটা মেথড মেথড তৈরি করবেন আর ফলো আপ তৈরি করবেন যেটা নিজের জন্য, যে আমি একটার জন্য কাজ করলে যেন আমার বাকিগুলোর জন্য প্যাসিভ হয়ে যায়। তো এটা হচ্ছে প্যাসিভ হচ্ছে ইজিনেস, যেন ফ্লেক্সিবল রাখেন। তো আমি এখানে কিছুটা ফর্মুলা তৈরি করেছিলাম যেগুলি আমি ফলো আপ করি। আপনাকে অবশ্যই মকআপ বা প্রিভিউ ইমেজেস সেট এইচডি হাই ডেফিনেশন যেটা হচ্ছে বিহেন্স ড্রিজল বা ক্রিয়েটিভ মার্কেট বা এটসি শপে দিব তার জন্য আমাকে অবশ্যই একটা সেট থাকতে হবে হাই ডেফিনেশন সেট, যেটা আমি 1600 পিক্সেল 1600 ইন্টু ন্যূনতম 2000 1600 ইন্টু ন্যূনতম 2000 পিক্সেল পর্যন্ত আমি সেট করি। তারপরে হচ্ছে আমার আবার আরেকটা প্রিভিউ করতে হবে জিপ, যেটা হচ্ছে প্রিভিউ সেটের একটা জিপ লাগে যেটা হচ্ছে ক্রিয়েটিভ মার্কেটে লাগে না, টেমপ্লেট মনস্টারে লাগে এবং এন্ড্রয়েড লাগে। তো সেটা হচ্ছে সম্ভবত 900 পিক্সেল বাই যে কোনো সাইজ দেওয়া যায়, মানে আপ টু 900। তো আমি এখানে 765 করি, ঠিক আছে। তো এটা হচ্ছে একটা রেগুলার সাইজ। তো আমাকে ওভাবে চিন্তা করতে হবে যে না আমি প্রথমত মকআপগুলি সেভ করব সম্পূর্ণ এইচডি তে, তারপর যখন এনপি2 তে আপলোড দিব তখন এই মকআপগুলি আমি সিম্পল জিপ ফাইলে যখন করবো সেগুলি আবার সাইজে ছোট করে দিব। তারপর এটা রাখতে হবে আমাকে, যেটা তো হচ্ছে accurate HTML supported description and zip animated zip related brief। তো এই জিনিসটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। যখন আপনারা দেখবেন যে আমরা বিভিন্ন মার্কেট প্লেসে যখন সাপোজ থিম ফরেস্ট আমি ব্রাউজ করতেছি, তো দেখা গেল থিম ফরেস্ট আপনার অনেক সময় থিমের সাথে তারা ডেসক্রিপশনে খুব সুন্দর করে অ্যাডিশনাল অনেক কিছু লিখে দেয়। তো সেইগুলো কিভাবে লেখে দেখেন টেক্সটটা
থিম ফরেস্টের থাম্বনেলটা জাস্ট কি বলে প্রিভিউ থাম্বনেলটা সম্ভবত 590 পিক্সেল বাই এই পাশে 300 350 হবে, যাই হোক। তো ডিসক্রিপশন দিল, ডিসক্রিপশন দেওয়ার পর এখানে একটা ইমেজ বসালো, আবার ডিসক্রিপশন দিল, আবার ইমেজ বসালো, আবার ফিচার্স গুলি একটু ডিটেলস জানালো, তারপর আরো অ্যাডিশনাল ফিচার্স গুলি আবার এখানে দিয়ে দিল, টপ ফিচার্স, থিম ফিচার্স গুলো। তারপর এখানে ভার্সন আপডেটেড, কোথায় কেন কি হয়েছে না হয়েছে সেটা সম্পর্কে জানাই দিল। তারপর ক্রেডিটস বা ক্রেডেনশিয়াল যে ইনফরমেশন গুলো আছে সেগুলি দিয়ে দিল, এবং তার সাথে আরো কিছু রেকমেন্ড আইটেম যেগুলি বায়ার রেকমেন্ড করে এই ধরনের বায়ার, সেটা খুব একটা অর্গানাইজড ব্রিফ লেখা বা ডেসক্রিপশন লেখা। তো এরকম একটা HTML সাপোর্টেড ডেসক্রিপশন লেখা, যেকোনো সাপোজ ম্যাগাজিন করবেন, ম্যাগাজিনের জন্য একটা লিখলেই পরবর্তীতে জাস্ট ইমেজ বা টেক্সট গুলি একটু একটু আপডেট করে দিলে আপনার কাজ হয়ে যাবে। এটা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, এবং এরকম অ্যানিমেটেড বা জিফ রিলেটেড ভিউ যদি করেন তাহলে বায়ার অ্যাটেনশন ক্যাচ করে, এবং এই অ্যাটেনশনটা আমরা NV2 ক্রিয়েটিভ মার্কেট এসি সব জায়গায় ব্যবহার করতে পারি। তো এ হচ্ছে অন্যতম একটা বিষয়। তারপর আছে রিয়েলিস্টিক, না realistic and consistent preview mockup using। এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। যদিও আপনি টেমপ্লেট ডিজাইনার, আপনার টেমপ্লেট ডিজাইনিং এর মকআপ গুলো কেমন হয়, সচরাচর রিয়েলিস্টিক হয় না, কিন্তু আপনি যদি রিয়েল লাইফ প্রজেক্ট পেতে চান তবে অবশ্যই আপনাকে রিয়েলিস্টিক কাজ করতে হবে, যেটা হচ্ছে আপনার অন্যতম একটা কোর পয়েন্ট, যেটা হচ্ছে আপনার সেলিং পয়েন্ট, যে আপনি আপনার আইটেমগুলি সেল করবেন, কিন্তু কিভাবে করবেন, তারা কেন নেবে বাহিরে, আপনার টেমপ্লেট দেখলে তো হবে না। সো মকআপ গুলি রিয়েলিস্টিক করতে পারলে তখন কি হয় যে আপনার বায়ার মনে করে যেটা একদম বাস্তবিক কোনো একটা প্রজেক্টে ব্যবহার হয়েছে, সো আপনি এটা নিবেন এবং আপনাকে হায়ার করবে অন্যান্য বিষয়। এবং এইগুলো মোটামুটি আপাতত কি সেলিং পয়েন্ট। সো এই সেলিং পয়েন্ট যদি আপনি চিন্তা করেন যে যদি আপনার প্রিভিউ ইমেজগুলি এইচডি এবং নরমাল ভার্সনের জন্য রাখেন, যেমন এইচডি ভার্সন আমার কোথায় রাখবে, ক্রিয়েটিভ মার্কেটে এফসিতে রাখবে, প্লাস বিহেন্স ড্রিভেলও লাগে আমার এইচডি ভার্সনগুলি। তো ওটা একটা বিষয়, আমি বিহেন্সটা রাখা যায়, কারণ বিহেন্স একটা পার্টিকুলার একটা ডিজাইন হিসেবে বিহেন্স আমার খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, এবং সেখানে আমার এইচডি ফরম্যাটের এলিমেন্ট রাখাটা বাধ্যতামূলক বিষয়। সো এই জিনিসগুলোর জন্য যেমন আমার বিহেন্সে এসসি এবং তিনটা মার্কেটের জন্য আমার এখানে এইচডি ফরম্যাট লাগবে। গ্রাফিক এভারের জন্য আমার যদিও এখানে এইচডি ফরম্যাট লাগবে না, কিন্তু সেকেন্ডারি ফরম্যাট লাগবে বা টেমপ্লেট মনস্টারের জন্য। সোর্স ফাইলগুলিও প্রিভিউ ইমেজগুলিও একটা কনসিস্টেন্সির ভিতরে রাখতে হবে। সো ওভারঅল যদি এটা করেন তখন দেখা যাবে যে আপনি আপনার প্যাসিভলি চিন্তা করতেছেন, এবং হাতের কাছে আপনার অনেকগুলো অপরচুনিটি আছে, যে আপনি যে কোনো সময় আপনি আপনার চাইলে টেমপ্লেটটাকে অন্য কোনো মার্কেটে লঞ্চ করতে পারেন, এবং লঞ্চ করার জন্য আপনাকে বেশি পরিমাণ খাটাখাটনি করতে হবে না। অতিরিক্ত আপনি অল্প খাটাখাটিতে আপনার এটা আপনার হাতে চলে আসবে। আমরা অ্যাকচুয়ালি ওভাবেই নিজেরাও কাজ করি, এবং ভবিষ্যতে যখন আমরা টেমপ্লেট ডিজাইনিং এ ক্লাসে যাব, যেমন হচ্ছে নেক্সট স্টেশনারি ডিজাইনিং, তো তখন থেকে দেখতে পাবেন যে আপনি আমরা কিভাবে এই প্রসিডিউর গুলি ফলো আপ করি। সো মূলত বিষয়টা হচ্ছে এটা, যে আসলে একজন প্যাসিভ ডিজাইনারের ফার্স্ট ক্লাস যে এন্ট্রি এবং ডিপ ডাইভ বিষয়টা, সেটা এটা। এই জিনিসটা, এই লজিকটা বোঝানোর জন্য আজকে আমাদের এই শর্ট হ্যান্ড ক্লাস। আশা করি আপনারা খুব এনজয় করেছেন ক্লাসটা, এবং কিছু জানার থাকলে থাকতে পারে সেটা অবশ্যই জানবেন। এবং আমি এই পিডিএফটা সেভ করে রাখতেছি। ইনসাইটস পিডিএফ।
সো হোপ এটা কিছু আশা করা যায়। সো রেকর্ডিং পর্বটা আজকে এখানে রাখতেছি।